ওগো শুনছো, আমার জন্য এবছর শাড়ি কিনতে হবে না। গত বছর মা যে শাড়িটা দিয়েছিলেন সেটা দিয়েই এবারের ঈদটা পার করে দিব। তার চেয়ে বরং কাল বাজারে গিয়ে তোমার আর রিয়াদের জন্য পাঞ্জাবি আর ওর জন্য জুতো কিনে নিয়ে এসো, কেমন? আমার পাতে মুরগির রানটি দিতে দিতে কথাগুলো বলল নীলা। নীলাকে সচরাচর ভালো মানের কাপড় চোপড় কিনে দিতে পারি না আমি, কিন্তু তাতে কি, নীলা এই নিয়ে কখনো কোনো কথা শোনায়নি আমায়। বলেনি কখনো আমার এটা চাই ওটা চাই। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমারও পাঞ্জাবি লাগবে না। কিছুদিন আগে জাকারিয়া যে পুরনো পাঞ্জাবিটা দিয়েছিল সেটাই ভালো করে ধুয়ে শুকিয়ে রেখো, ইস্ত্রি করে এনে রেখে দিবনি, তাতেই হবে। আমার কথায় নীলা কিছুটা নাখোশ হলো, বলল, তুমি কবে আমার কথা শুনেছো বলো তো? আমি যা বলি তুমি কি তা কখনো শুনেছিলে? আর না কখনো শুনবে। যা খুশি করো। মেয়েরা এমনই হয়। মেয়েদের কথা মতো 999টি কাজ করেও যদি হাজারতম কাজটিতে অপারগতা প্রকাশ করা হয়, তাতেই তারা কথা শোনাবে, বলবে আমার কথা কবে শুনেছিলে। তবে হ্যাঁ, এই বাচনে যে রয়েছে প্রকৃত নারী। এই অভিমান ও অভিযোগগুলো তারা এভাবে দেখাতে পারে বলেই হয়তো পুরুষকে এমন ম্যাগনেটের মতো টানতে পারে। আমি ওর কথাগুলো শুনছিলাম আর রানে কামড় দিচ্ছিলাম। রানের 1/3 খেয়ে ওকে বললাম, এই হা করো তো। কেন? আরে হা করো না একটু। রানটা খাও তো তুমি, খাও। একটা রিয়াদকে দিয়েছিলাম, আরেকটা তোমার জন্য রেখেছিলাম। আমি অন্য গোস্তের টুকরা নিয়েছি, তুমি খাও এটা। মায়েরা স্বামী ও সন্তানদের জন্য ভালো ভালো খাবারগুলো পাতিলের কোণায় জমিয়ে রাখেন। নিজেরা তরকারি নেওয়ার সময় চোখের সামনে ঠিকই পড়ে মুরগির রান ও গোস্তের বড় বড় টুকরোগুলো, কিন্তু মায়েদের চামচে সেগুলো তখন ওঠে না। ঠেলে সরিয়ে দিয়ে তুলনামূলক ছোট গোস্তের টুকরোগুলো নেন তারা, তেমনি মাছের টুকরোগুলোও। এই কাজটি আমার আপনার কাছে ছোট মনে হলেও স্বামীর ঘরে একটানা 40-50 বছর ধরে অনবরত করে যাওয়াটা একজন মায়ের জন্য যে কতটা ত্যাগের বিষয় তা নিয়ে কোনোদিন কি আমি আপনি ভেবেছি? হয়তো ভাবিনি। এইসব নিয়ে ভাবার মতো সময়ের যে আমাদের বড়ই অভাব। আমার পীড়াপিড়িতে নীলা রাজি না হয়ে আর পারল না, হা করতে বাধ্য হলো ও। আমি নিজ হাতে ওর মুখে রানটা খাইয়ে দিলাম। কিছুটা খেলো ও, বাকিটা আবার আমাকে খেয়ে নিতে বলল। না খেয়েও পারলাম না আমি, খেলাম। খাবার সামনে রেখেই ও কাঁদতে শুরু করলো। বললাম, এ কি, কাঁদছ যে? আমাকে এভাবে কে খাওয়াতো জানো? কে? বাবা। বাবা যেদিন মারা যান সেদিন আমিই হয়তো সবচেয়ে বেশি কেঁদেছিলাম। বুকটা ফেটে গেছিল আমার। আমাকে আমার বাবা খুব আদর করতেন। বিশ্বাস করুন বা না করুন, স্বামীর করা কোনো ভালো কাজ বা আচরণের সাথে যদি কোনো স্ত্রী তার বাবার সাদৃশ্যতা খুঁজে পায়, তখন সেই স্ত্রীর মনে স্ত্রীর স্বামীর প্রতি সম্মান ও মর্যাদা আরও 1000 গুণ বেড়ে যায়। এবার আমি ওকে সামলে নিলাম। খাবার শেষ করে দুজনে বিছানায় গেলাম, আর বরাবরের মতোই ও আমার বুকে মাথা রেখে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। প্রতিদিনের মতোই আজও সেহরির সময় উঠে খেয়ে ফজরের আজান হওয়ার পর ও ঘরে নামাজ আদায় করে, আর আমরা বাবা ছেলে দুজন চলে যাই মসজিদে। বিকেলে কাজ থেকে এসে রিয়াদকে সাথে নিয়ে গেলাম বাজারে। 500 টাকা দিয়ে পাঞ্জাবি কিনলাম ওর জন্য। কোনো বাবাই তার সন্তানের জন্য গরিব নয়। এবার গেলাম জুতো কিনতে। এমন সময় একই দোকানে বাবার সাথে জুতো কিনতে ঢুকলো ওর এক সহপাঠী। ভদ্রলোক ছেলেটির বাবা হন, আর সে হয় রিয়াদের সহপাঠী। সেটা ওদের কথাবার্তাতেই স্পষ্ট বোঝা গেছে। ওরা দুজন কথাবার্তায় মেতে উঠল। রিয়াদ ওর সহপাঠীর জন্য জুতা পছন্দ করতে লেগে গেল। আমি একপাশে দাঁড়িয়ে থেকে ওদের মুভমেন্টগুলো লক্ষ্য করছিলাম।
এক পর্যায়ে জুতো পছন্দ হলো ওদের। রিয়াদের সহপাঠী বায়না ধরেছে রিয়াদও যেন ওই একই জুতো কিনে। এতে আমার আপত্তি না থাকলেও বিচলিত হলাম জুতোর দাম শোনার পর। দোকানি বলল এগুলো প্রতি জোড়ার জন্য 700 টাকা করে দিতে হবে, কিন্তু আমার বাজেট 250 থেকে 300-র মধ্যে। ভদ্রলোক টাকা দিয়ে ছেলের জন্য জুতো নিয়ে নিলেন। এমন সময় রিয়াদ ওর সহপাঠীকে বলল, তুই যা, আমি বাবার সাথে একটু পরে আসছি। চলে যায় ওরা। আমার গলায় যেন তখন পানি নেই। সন্তান একটা জিনিস পছন্দ করে চাইলে সেটা যদি বাবা হয়ে না দেওয়া যায়, তার চেয়ে কষ্টের আর কি হতে পারে। যদিও ক্ষেত্রবিশেষ সন্তানদের সকল পছন্দ আর আবদার তেমন হয় না। এবার রিয়াদ আমার কাছে এসে বলল, বাবা, আমি এত দামের জুতো কিনবো না। কথাটি বলার সময় ওর চোখে মুখে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম আমি। ও যেন আমাকে না বলেও বুঝিয়ে দিতে চাইল। আমি বুঝতে পারি আমার বাবার সক্ষমতা কত। আমার বাবা তার সাধ্যমতো আমাকে যা কিনে দিবেন আমি তাতেই সন্তুষ্ট। আর বলবে নাই বা কেন? 10 মাস 10 দিন ওকে যে মা গর্ভে ধারণ করেছে, সেও যে এমনই। অবশেষে 320 টাকা দিয়ে রিয়াদের জন্য জুতো কিনে বাড়ি ফিরলাম। জুতো আর পাঞ্জাবি দেখে নীলাও বেশ খুশি হলো। ওকে বাড়িতে রেখে ফের বাজারে চলে আসি আমি। রাত 9টার দিকে বাড়ি ফিরি। অন্যদিন এত দেরি হয় না আমার, আজ একটু দেরি হয়ে গেল। রিয়াদ ঘুমিয়ে গেছে। আমার হাত দুটো পেছনের দিকে লুকিয়ে রেখেছি দেখে নীলা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার হাতে কি হয়েছে? না, হয়নি কিছু। কি এটা হাতে? কই, কিছু না তো। আমি তো দেখতে পাচ্ছি কিছু একটা আছে, দেখতে দাও বলছি। দেখার জন্য ও এক প্রকার জোড়াজোড়ি করতে লাগলো। এবার ওকে বিছানার পাশে নিয়ে এসে বললাম, তুমি বসো, আমি দেখাচ্ছি সব কিছু। ও বসলো। আমি এবার প্রসাধনী ও কসমেটিক্সের ব্যাগটি পাশে রেখে অন্য ব্যাগটির থেকে শাড়িটা বের করে বললাম, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। জিজ্ঞেস করো না কত দিয়ে এনেছি, শুধু বলো তোমার পছন্দ হয়েছে কিনা। আমার এমন কাণ্ডে নীলা আবারও কেঁদে উঠল। শাড়ি রেখে সজোরে জাপটে ধরল আমায়। দুজনে পাশাপাশি দাঁড়ালে ওর মাথা আমার থুতনি স্পর্শ করে। বুকের বাম পাশটায় এবার ও নিজেকে রেখে ফিসফিস করে বলল, পৃথিবীর প্রতিটি স্বামীই যেন তাদের স্ত্রীদের এমন করেই ভালোবাসেন। আমি সত্যিই বড় ভাগ্যবতী, এইভাবে সারা জীবন ভালোবেসো আমায়। এরপর এভাবেই কয়েক মুহূর্ত কেটে গেল। এবার ওকে সোজা করে দাঁড়িয়ে কপালে চুমু দিয়ে বললাম, বাসবো পাগলি, খুব ভালোবাসবো। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।